পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই উসু জেনে গেছে ইউজু তার এবং তার 3 বন্ধুর উপর একটি রোমান্টিক বিএল নোবেল লিখছে, যেখানে সে অনেক উল্টাপাল্টা কথা লিখেছে। তাই উসু তাকে তখনই ওটা ডিলিট করতে বলে, কিন্তু ইউজু ডিলিট করতে অস্বীকার করে এবং হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমি মরে যাব, তবু এটা ডিলিট করতে পারবো না। উসু বলে যে স্টুডেন্ট তার শিক্ষকদের সম্পর্কে এমন আপত্তিকর কথা লিখে তাকে ক্ষমা করা যায় না। উসু যখন নিজে ডিলিট করতে যায় তখন ইউজু তাকে ধাক্কা দিয়ে ল্যাপটপ বন্ধ করে দেয়। ল্যাপটপ আবার খোলার পর তার পাসওয়ার্ড চাইতে শুরু করে। উসু আবারও রেগে গিয়ে তাকে পাসওয়ার্ড বলতে বলে, কিন্তু ইউজু কান্নাকাটি শুরু করে। সে প্রমিস করে যে সে এখন থেকে পড়াশোনা মন দিয়ে করবে এবং অঙ্কও শিখবে, তবুও যেন উসু তাকে ক্ষমা করে দেয়। উসো চুপচাপ তার কান্না দেখতে থাকে এবং বুঝতে পারে সে তার লেখা নিয়ে কতটা সিরিয়াস। অনেকক্ষণ পর উসো বলে, যদি নোবেল ডিলিট না করো তবে কাল স্কুলে তোমার বাবা মাকে নিয়ে আসবো। ইউজু ভয় পেয়ে যায়, কারণ সে জানে তার মা জানলে তাকে মেরেই ফেলবে। উসো তাকে 2টি বিকল্প দেয়, হয় কালকের মধ্যে নোবেল ডিলিট করো, না হলে বাবা মাকে নিয়ে স্কুলে এসো। বাড়ি ফিরে ইউজু খুব দুশ্চিন্তায় পড়ে যায়। সে কোনোভাবেই তার নোবেল ডিলিট করতে চায় না। এদিকে উসো যখন তার বন্ধুদের কাছাকাছি বসে থাকতে দেখে তখন তার মাথায় ইউজুর নোবেলের দৃশ্যগুলো ঘুরতে থাকে। সে অস্বস্তিতে পড়ে বন্ধুদের উপর চিৎকার করে এবং তাদের দূরে সরে বসতে বলে। সে নিজের এমন চিন্তা ভাবনা নিয়ে বিরক্ত বোধ করে। রাতে ইউজো একটি দুঃস্বপ্ন দেখে যে এমন আপত্তিকর নোবেল লেখার জন্য তার জেল হয়েছে এবং পুরো স্কুল তার অপরাধের কথা জেনে গেছে। স্বপ্নে তার বাবা মা ও শিক্ষকরাও তার ওপর খুব রেগে আছেন। সে স্বপ্নে উসোকে তার হাত কেটে ফেলতে দেখে। ভয়ে তার ঘুম ভেঙে যায়। পরের দিন উসো ইন্টারনেটে ইউজুর নোবেলের চরিত্রের বিস্তারিত তথ্য পড়ে অবাক হয়, যেখানে তাকে একজন অঙ্ক জিনিয়াস কিন্তু খিটখিটে ও অহংকারী হিসেবে দেখানো হয়েছে। এমনকি এতে লেখা আছে যে তার বাড়িতে টয়লেট নেই। স্কুলে উসো তাকে ডেকে নোবেল ডিলিট করার কথা জিজ্ঞেস করলে ইউজু তার গল্প লেখার পেছনের আবেগ ব্যাখ্যা করে। সে জানায় যে ক্লাস 8-এ থাকতেই সে গল্প লিখে এবং এটি তার একাকী জীবনের আনন্দের উৎস। উসো তখন জানায় যে তার সমস্যা নোবেল নিয়ে নয়, বরং তাকে কেন সেকেন্ডারি চরিত্র হিসেবে রাখা হয়েছে তা নিয়ে। উসো জীবনে কোনোদিন দ্বিতীয় হয়নি, তাই সে চায় ইউজু তাকে গল্পের প্রধান চরিত্র বা হিরো হিসেবে তুলে ধরুক। ইউজু অবাক হয়ে যায় যখন উসো শর্ত দেয় যে এখন থেকে প্রতিটি পর্ব পোস্ট করার আগে উসো তার নিজে পড়ে দেখবে। শেষ পর্যন্ত ইউজু তার নোবেল বাঁচাতে উসোর এই অদ্ভুত শর্তে রাজি হয়। এরপর দেখা যায় তারা 3 জন বেশ চিন্তিত, কারণ উসো স্কুলে হতে যাওয়া শুটিং এর জন্য সরাসরি মানা করে দিয়েছে। সেই টিভি প্রোগ্রামের অংশ হতে চায় না। তাই দাজু উসোকে রাজি করার জন্য তার কাছে আসে, কিন্তু উসো তাকে দেখা মাত্রই না বলে দেয়। তখন দাজু বলতে শুরু করে যে সে তাকে ক্লাস 3 থেকে চেনে এবং তার কষ্টের কথা সে ভালো করেই জানে। সে জানে সেদিন তার সাথে কি হয়েছিল, যার কারণে সে শুটিংকে এত ঘৃণা করে। কিন্তু উসো তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। দাজু চলে যাওয়ার পর উসো তার ল্যাপটপে একটি ওয়েব নোবেল দেখতে শুরু করে। অন্যদিকে ইউজু খুব দুশ্চিন্তে আছে যে সে কিভাবে এখন রোমান্টিক দৃশ্যগুলো লিখবে, কারণ সে জানে যে উসো এই নোবেলটি নিয়মিত পড়ছে। সে ভিউয়ার্সদের কমেন্টগুলো পড়তে থাকে, যারা পরবর্তী পর্বের জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। পরের দিন স্কুলে উসো ইউজুকে জিজ্ঞেস করে যে কেন সে এখনো নতুন পর্ব আপলোড করেনি। সে চায় তার চরিত্রের মধ্যে যেন আরো ভালো কিছু গুণাবলী দেখানো হয় এবং দাজুং এবং তার চরিত্রের মধ্যে যেন গভীর ভালোবাসা ফুটিয়ে তোলা হয়। ইউজু রাজি হয়, কিন্তু মনে মনে উসোর উপর বেশ বিরক্ত হয়। স্কুলে ইউজু উসুককে এড়িয়ে চলার চেষ্টা করে, কারণ তাকে দেখলেই সে ভয় পায়। ক্লাসেও উসুক তাকে গণিত শেখানোর বাহানায় নোবেল নিয়ে লেকচার দিতে থাকে। তার বান্ধবীরা মনে করে যে গণিতে কম নাম্বার পাওয়ার কারণে শিক্ষক হয়তো ইউজুর পেছনে লেগেছে। এরপর ইউজু গল্পের পরবর্তী অংশ লেখে, যেখানে দাজুং এবং গিজং এর মধ্যে কথাবার্তা হয়। উসুক যখন এটি পড়ে সে খুশি হয় না। সে ইউজুকে ডেকে বলে যে কেন তার চরিত্রকে গিজং এর চেয়ে কেন কম সম্পদশালী দেখানো হয়েছে। সে বলে গিজংকে যেন সাইড রোলে রাখা হয় এবং উসুকের চরিত্রটিকে প্রধান হিরো হিসেবে দেখানো হয়। সে ইউজুকে এটি ঠিক করার জন্য মাত্র 1 ঘন্টা সময় দেয়। উসুকের কথা মতো উইজুও তাই করতে থাকে। সে উসুককে খুব প্রভাবশালী ও শক্তিশালী হিসেবে দেখায়। গল্পের চরিত্রগুলো এই আকর্ষণীয় পরিবর্তনে অবাক হয়ে যায়। উসুক যখন এটি দেখে
খুব খুশি হয়, কিন্তু সে চলে যাওয়ার পর ইউজু চালাকি করে তার আগের লেখা গল্পটি ওয়েবসাইটে আপলোড করে দেয়। সে ভেবেছিল ইউজু হয়তো আর চেক করবে না, কিন্তু উসো ঠিকই তা দেখে ফেলে এবং ভীষণ রেগে যায়। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে তারা আলোচনা করছিল যে টিভি শোর নির্মাতারা উসোকে দেখার জন্য সবচেয়ে বেশি আগ্রহী, কিন্তু উসুক এখানে তার সিদ্ধান্তে অটল। স্কুলে শুটিং টিম চলে আসে এবং ছাত্রীরা খুব উত্তেজিত হয়ে পড়ে। প্রিন্সিপাল শিক্ষকদের নির্দেশ দেয় যেন সবাই সুশৃঙ্খল থাকে। তিনি ইউসুফকে নিয়ে অনেক পরিকল্পনা করেন, কিন্তু মিউজিক টিচার ইরেনকে কৌশলে ঘুমের ওষুধ মেশানো কফি খাইয়ে সরিয়ে দেন। এরপর দেখা যায় দাজু ইউজুকে একটি ছোট ক্যামেরা দেয় এবং তাকে উসুক যখন ক্লাস করাবে তখন গোপনে রেকর্ড করতে বলে। ইউজু এটি শুনে আকাশ থেকে পড়ে। ইউজু অনেকবার না করে, কিন্তু দাজুং তার কথা শোনে না, বরং সে জানায় সে যদি এই কাজটি না করে তাহলে প্রিন্সিপাল ম্যাম তাদের স্কুল থেকে বের করে দিবেন। প্রিন্সিপালের রাগ কতটা ভয়ঙ্কর তা সে জানে। দাজু আরো বলে যে এতে তার কোনো সমস্যা নেই, কারণ সে অনেক ধনী, কিন্তু প্রিটি টিচার এবং কোরিয়ান টিচারের সমস্যা হবে। দাজু আরো হুমকি দেয় যে সে ইউজুকে সবার সামনে এক্সপোজ করে দেবে, কারণ সে ইউজুকে অনেকদিন ধরে নজরে রাখছে। ইউজুকে অবাক হতে দেখে দাজু বলে যে ইউজুকে দেখে যতটা সহজ মনে হয় সে ততটা নয়, সে তলে তলে অনেক বোল্ড রোমান্টিক নোবেল লিখে। ইউজু ভয় পেয়ে যায় যে এই কথা সে কিভাবে জানে। পরের দৃশ্যে দেখা যায় প্রিন্সিপাল সব ক্লাস চেক করছেন এবং স্টুডেন্টদের পড়াশোনা করতে বলেছেন, এবং এই পর্যায়ে তার নজর গিয়ার উপর যায় যে ঘুমাচ্ছিল। ইউনিফর্ম না পরার কারণে তিনি গিয়াকে বকেন। গিয়া জানায় যে তার ইউনিফর্মে তেল পড়ে গিয়েছে, তাই সে সেটি ক্লিন করতে দিয়েছে। প্রিন্সিপাল রেগে গিয়ে তাকে জিমের ড্রেস পরতে বলেন, কিন্তু গিয়া জানায় যে সেটিও আনেনি। রেগে গিয়ে তিনি জিয়াকে ডেস্ক এবং চেয়ার নিয়ে ক্লাসের বাইরে যেতে বলেন। তখন উসুক সেখানে আসে এবং প্রিন্সিপাল ম্যামকে আটকায়। প্রিন্সিপাল বলেন যে ইউনিফর্ম না পরার কারণে গিয়াকে আজ একাই কাউন্সিলিং রুমে পড়তে হবে, কিন্তু উসুক গিয়াকে ক্লাসে ফিরে যেতে বলে। প্রিন্সিপাল উসুককে বোঝানোর চেষ্টা করে যে আজ টিভি শুটিং আছে আর গিয়ার কোনো দায়িত্ববোধই নেই। উসুক প্রিন্সিপাল ম্যামের কথায় প্রতিবাদ করে এবং জানায় যে যদি গিয়াকে বাইরে যেতে হয় তবে তার কোনো স্টুডেন্টই এই শুটিং এ অংশ নেবে না। প্রিন্সিপাল ম্যাম রেগে যান, কিন্তু যখন তিনি দেখেন শুটিং ক্রু টিচার অফিসের দিকে যাচ্ছে তখন তিনি উসুকে পরে দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। অঙ্কের ক্লাসে উসুক পড়ানোর সময় ইউজু দোটানায় থাকে ভিডিও করার ব্যাপারে, কিন্তু সে মনে করে যে উসুক নিশ্চয়ই তার উপন্যাসের কথা দাজুংকে বলে দিয়েছে। তাই সে উসুককে প্রশ্ন করে যে বড় বড় ইউনিভার্সিটির অফার ছেড়ে সে কেন স্কুলে পড়ানোর সিদ্ধান্ত নিল। ক্লাসের সবাই এই উত্তর জানতে চাইলে উসুক তার গল্প বলতে শুরু করে এবং ইউজু ভিডিও অন করে, কিন্তু উসুক ইউজুকে ভিডিও করতে দেখে নেয় এবং ক্লাস থেকে আবারও একটি হিডেন ক্যামেরা খুঁজে পায়। উসুক অনেক রেগে যায় এবং ইউজুকে ক্যামেরাটি দিতে বলে। উসু ক্যামেরাটি নিয়ে সেখান থেকে চলে যায় এবং ইউজু তার পেছন পেছন গিয়ে ক্ষমা চায়। এরপর সে সব দোষ দাজুর উপর দেয়। উসুক দাজুর কাছে যায় এবং দাজু নির্দোষ হওয়ার নাটক করে। উসুর মনে পড়ে যায় যে অতীতে যখন সে ম্যাথ জিনিয়াস প্রোগ্রামে গিয়েছিল তখন একজন স্টকার তাকে কিডন্যাপ করেছিল এবং ক্যামেরা দিয়ে তার ভিডিও করেছিল, যে কারণে সে ক্যামেরার সামনে আসতে ভয় পায়। প্রিন্সিপাল ম্যাম উসুককে হুমকি দেয় যে সে যদি শুটিং না করে তবে তিনি দংজুকে স্কুল থেকে বের করে দেবেন। উসুক বাধ্য হয়ে শুটিং শেষ করে। শুটিং শেষ হওয়ার পর ইরেন ঘুম থেকে ওঠে এবং বুঝতে পারে যে সে ফেমাস হওয়ার সুযোগ হারিয়ে ফেলেছে। সে মাঠে গিয়ে দুঃখ প্রকাশ করতে থাকে। এরপর দেখা যায় উসুক মন খারাপ করে বাড়ি ফিরছে এবং ইউজুও তার পেছন পেছন যাচ্ছিল। উসু একটি ব্রেঞ্চে গিয়ে বসে। তখন ইউজু তার কাছে গিয়ে বলে, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আপনার অতীতের কথা জানলে আমি ভিডিও বানাতাম না, আমার আসলে আপনার ভিডিও বানানো উচিত হয়নি। উসু বলে, তুমি যখন ক্লাসে অঙ্কের প্রশ্ন করছিলে আমি ভেবেছিলাম তুমি অঙ্কে আগ্রহী হয়েছ। আমি তোমাকে সব বুঝিয়ে বলতে চেয়েছিলাম যাতে তুমি বোঝো যে অঙ্ক একটি ভালো বিষয়, কিন্তু ক্যামেরা দেখে আমি অবাক হয়েছিলাম। তোমাকে বিশ্বাস করাই আমার ভুল ছিল। এখন তুমি বাড়ি যাও। উইজো আবারও ক্ষমা চেয়ে বলে যে সে অনেক লজ্জিত। এর মধ্যে তার পেটে ব্যথা শুরু হয়। সে আর হাঁটতে পারছিল না। হঠাৎ ইউজো মাটিতে পড়ে যায়। উসু প্রথমে ভেবেছিল যে সে নাটক করছে, কিন্তু যখন দেখলো ইউজো অনেক যন্ত্রণায় আছে তখন সে ভয় পেয়ে গেল। উসু দ্রুত ইউজুকে কোলে করে হাসপাতালের দিকে দৌড়াতে শুরু করলো। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার ইউজুকে পরীক্ষা করতে থাকেন।
নার্স উসুকে জিজ্ঞেস করেন উইজোর পেটে ব্যথা কতক্ষণ ধরে। উসু খুব চিন্তায় ছিল এবং বারবার জিজ্ঞেস করছিল ইউজো ঠিক হবে তো। ইউজোকে যখন অন্য রুমে নিয়ে যাওয়া হচ্ছিল, উসু একটি নার্সকে কালো পলিথিন ব্যাগ নিয়ে বের হতে দেখে ভয় পায়। সে ভুল করে ভাবে এগুলো হয়তো উসুর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। জ্ঞান ফেরার পর ইউজো কাঁদতে কাঁদতে উসুকে বলে, স্যার আমাকে বাঁচান, আমি মরতে চাই না। আমি টিভিতে এমন একটা ঘটনা দেখেছিলাম যেখানে বলা হয়েছিল এমনটা হলে তার শেষ অবস্থা। সে তার ভবিষ্যৎ স্বপ্নের কথা বলে আরো কাঁদতে থাকে। উসো ইউজোর কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে। ঠিক তখনই ডাক্তার এসে এক্স-রে রিপোর্ট দেখান। ডাক্তার বলেন উসোর কোনো বড় রোগ হয়নি, তার শুধু প্রচন্ড কোষ্ঠকাঠিন্য হয়েছে। ইউজোর পেটে কিছু জমে থাকার জায়গা ছিল না বলেই তার এমন ব্যথা হচ্ছিল। এ কথা শুনে উসো এবং ইউজো দুজনই অনেক লজ্জা পায়। পরে ইউজোর বাবা মা হাসপাতালে আসেন। ইউজো লজ্জার কারণে বলে যে সে আর এই স্কুলে পড়বে না। এদিকে উসো তার বন্ধুদের সাথে রাতের খাবার খাচ্ছিল। দাজু ভিডিওর ঘটনার জন্য উসোর কাছে ক্ষমা চায় এবং উসো তাকে ক্ষমা করে দেয়। দাজু অবাক হয় যে উসো এত সহজে তাকে ক্ষমা করে দিয়েছে। অন্যদিকে ইউজো বিছানায় শুয়ে ভাবছিল উসো তাকে কিভাবে কোলে করে নিয়ে গিয়েছিল। উসোকে তখন তার খুব ভরসাযোগ্য মনে হচ্ছিল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নেয় এবং ভাবে উসোর কথা সে কেন ভাবছে। পরের দিন সকালে উসো ইউজুকে কোষ্ঠকাঠিন্যের কথাগুলো নিয়ে লেকচার দিচ্ছিল। এমন সময় দাজু গাড়ি করে এসে মাইকে পুরো এলাকায় ঘোষণা করে দেয় যে কোষ্ঠকাঠিন্যের জন্য হাসপাতালে যাওয়া কোনো বড় ব্যাপার নয়। ইউজো সবার সামনে এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে অনেক বিভ্রান্ত বোধ করে। পরের সিনে উসো ক্লাসে অ্যাটেন্ডেন্স নিচ্ছিল। যখন সে জানতে পারে জিয়া আজ স্কুলে আসেনি, তখন সে সরাসরি ইউজুকে দেখে, কারণ এই বিষয়টির দায়িত্ব সে ইউজুকে দিয়েছিল। ইউজু বুঝতে পারে যে সে ফেঁসে যাচ্ছে। উসু ক্লাসের পর ইউজুকে বাইরে ডেকে পাঠায় এবং জানতে চায় জিয়া কেন স্কুলে আসেনি। ইউজু জানায় যে সে আসলে জানে না। উসু বলে প্রথম দিন ক্লাসে ইউজু ছাড়া আর কেউ জিয়াকে নিয়ে কোনো উত্তর দেয়নি, তাই সে ইউজুকে বিশ্বাস করতে শুরু করেছে। উসু ইউজুকে পরামর্শ দিল যেন সে জিয়ার পাশে থাকে এবং তাকে সঙ্গ দেয়, কারণ একাকিত্ব খুব খারাপ জিনিস। সে আরো বলে ইউজো পড়াশোনার জন্য নয় বরং বন্ধুদের জন্য স্কুলে আসে। ইউজো তখন উসুককে বোঝানোর চেষ্টা করে যে জিয়ার সাথে বিড়ালের মতো আচরণ করতে হবে, মানে ধীরে ধীরে তাকে বুঝতে হবে। উসু কথা শেষে ইউজো 4 পয়েন্ট কেটে নেয় এবং জানতে চায় যে সে আবারও তার সাথে বিশ্বাসঘাতকতা করবে কি। ইউজো না বলে সেখান থেকে চলে আসে। ক্লাসে ফিরে আসার পর জেনি ইউজোকে জিজ্ঞেস করে জিয়া কেন সবসময় একা থাকে। ইউজো তাকে বোঝায় যে কেউ কেউ একা থাকা পছন্দ করে। জেনি বলে সে জিয়াকে ভয় পায়, কিন্তু ইউজো জিয়ার পক্ষ নিয়ে বলে যে সে ভয়ঙ্কর নয় বরং খুব শান্ত এবং পরোপকারী। এরপর জিয়া ক্লাসে আসে এবং ইউজো তার সাথে কথা বলার চেষ্টা করলেও জিয়া চুপচাপ নিজের সিটে বসে পড়ে। অন্যদিকে দাজুং টিচার এসে ঘোষণা করেন যে ক্লাসে একটি কবিতা এবং আর্ট প্রদর্শনী হতে যাচ্ছে। দাজুং ইউজো এবং গোয়াকে এই প্রদর্শনীর জন্য নির্বাচন করেন। পরের দৃশ্যে ইউজো তার পয়েন্ট বাড়ানোর জন্য স্কুল পরিষ্কার করছিল। তখন দাজং সেখানে আসে। তারা দুজন বসে কথা বলতে শুরু করে। দাজং জানায় যে সে মিডল স্কুল থেকে কবিতা লেখে এবং অনেকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে তার কবিতা ম্যাগাজিনে সিলেক্ট হয়েছে। ইউজুও জানায় যে সে উপন্যাস লেখে। দাজং তাকে পরামর্শ দেয় যে একটি ভালো উপন্যাসের প্রতিটি চরিত্রের নিজস্ব একটি কণ্ঠস্বর বা পরিচয় থাকা উচিত। এদিকে গোয়া তাদের দুজনকে একসাথে হাসাহাসি করতে দেখে জেলাস ফিল করে। লাইব্রেরিতে ইউজু উপন্যাস লিখতে বসে। তার ল্যাপটপে 2টি ফোল্ডার ছিল, একটি উসো স্যারকে দেখানোর জন্য এবং অন্যটি তার আসল উপন্যাস। সে তার আসল উপন্যাসের 5ম এপিসোড লিখতে শুরু করে, যেখানে উসো এবং দংজুকে চরিত্র হিসেবে ব্যবহার করে। উপন্যাসে দেখানো হয় উসো দংজুকে নিয়ে হিংসা করে। দংজু উসোকে ছেড়ে চলে যেতে চায়। এরপর উসো লাইব্রেরিতে এসে ইউজুর লেখা পড়ে। ইউজু তাকে তার লেখা নকল উপন্যাসটি দেখায়। উসো সেটি পড়ার পর কোনো মন্তব্য না করে চুপচাপ চলে যায়। ইউজু তার পিছন পেছন যায়। বাস স্টপে দাঁড়িয়ে থাকার সময় ইউজু লক্ষ্য করে উসো এখনো তার ভাঙা চশমাটি টেপ দিয়ে লাগিয়ে ব্যবহার করছে। ইউজু মন খারাপ করে বলে তার কাছে টাকা থাকলে সে চশমাটি ঠিক করে দিত।
উসো তখন অবাক করে দিয়ে ইউজুকে তার নিজের ইচ্ছে মতো উপন্যাস লেখার অনুমতি দেয়। ইউজু খুব খুশি হয় এবং গতদিনে অসুস্থ হওয়ার সময় ইউজু তাকে যেভাবে সাহায্য করেছিল তার জন্য ধন্যবাদ জানায়। উসুও কথার ছলে বোঝাতে চায় যে সে এখন থেকে ইউজুকে এবং তার চিন্তা ভাবনাকে বোঝার চেষ্টা করবে। বাড়ি ফেরার সময় ইউজুর চোখে উসুকে হঠাৎ বেশ হ্যান্ডসাম লাগে। সে মুগ্ধতায় হাঁটতে গিয়ে সে হোঁচট খেয়ে পড়ে যায়। উসু তখন তাকে তার কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে উপহাস করে। বাড়ি ফিরলে ইউজুর মাও তাকে টয়লেটে যাওয়ার তাগিদ দেয়। মা জানায় যে তিনি উসু স্যারকে ধন্যবাদ দিতে স্কুলে যাবেন, কারণ উসু ইউজুকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। ইউজু উসুর পক্ষ নিয়ে বলে যে সে শিশু সুলভ হলেও মনের দিক থেকে অনেক ভালো। পরে ইউজু বুঝতে পারে যে সে উসুর প্রতি দুর্বল হয়ে পড়েছে এবং নিজেকে উসুর থেকে দূরে থাকার পরামর্শ দেয়। এরপর ব্রেকফাস্টের সময় দাজু নাদুরি নামে এক সফল গবেষকের কথা বলে। সে উসুর বাল্যবন্ধু। দাজু আফসোস করে বলে যে উসু আজ নাদুরির জায়গায় থাকতে পারত যদি না সে মাঝপথে সব ছেড়ে দিয়ে শিক্ষক হওয়ার সিদ্ধান্ত নিত। উসু এ নিয়ে কোনো কথা বলে না। পরের দিন ইউজু উসুর বাড়ির নিচে দাঁড়িয়ে তার সাথে স্কুলে যাওয়ার জন্য অপেক্ষা করে, কিন্তু সে জানতে পারে উসু 1 ঘন্টা আগেই চলে গেছে। সে দৌড়ে স্কুলে পৌঁছায়। ক্লাসে সে এক মুহূর্তের জন্য উসুর থেকে চোখ সরাতে পারছিল না। উসুর চুল ঠিক করা, হাতা গোটানো বা পানি খাওয়ার স্টাইলও সবকিছু ইউজুর কাছে অসাধারণ লাগছিল। পরে ইউজু তার বন্ধু গোয়াকে তার অনুভূতির কথা খুলে বলে। গোয়া ভুল করে ভাবে যে ইউজু প্রিটি স্যারকে পছন্দ করে। অন্যদিকে জেনি স্কুলের একটি ট্রিপের কথা জানায়। লাইব্রেরিতে গোয়া যখন দাজং এর লেখা কবিতা পড়ছিল তখন দাজং সেখানে এলে ইউজু তার সাথে বেশ হাসাহাসি করে কথা বলে। গোয়া তা দেখে হিংসে জ্বলে ওঠে এবং ভাবে ইউজু হয়তো দাজংকে পছন্দ করে। এরপর ইউজু তার উপন্যাসের 6ষ্ঠ অধ্যায় লিখছিল, যেখানে সে কল্পনা করে উসুকের বড়লোক মা তাকে বকাঝোকা করছে একটি ছেলেকে পছন্দ করার জন্য। উপন্যাসের একটি কাল্পনিক দৃশ্যে দেখা যায় উসু দংজুকে অপহরণকারীদের হাত থেকে বীরের মতো বাঁচায়, কিন্তু হঠাৎ ইউজু খেয়াল করে সে দংজুর জায়গায় নিজেকে কল্পনা করছে। অন্যদিকে উসু তার বাল্যবন্ধু নাদুরির মেসেজ পায় দেখা করার জন্য। এদিকে গোয়া ইউজুর সাথে ঝগড়া করে কারণ সে মনে করে ইউজু দংজুকে পছন্দ করে। মন খারাপ করে ইউজু এক ক্যাফেতে গিয়ে বসে এবং সেখানে উসুকেও দেখতে পায়। সে ভাবে তাদের দুজনের কফির পছন্দও এক, হয়তো তাদের ভাগ্য এক সুতোয় বাঁধা। কিন্তু তখনই নাদুরি এসে উসুককে জড়িয়ে ধরে। এটি দেখে ইউজু খুব কষ্ট পায় এবং অনেক জেলাস ফিল করে। উসু তার বান্ধবী নাদুরির সাথে কথা বলছিল। উসু বলে, তোমার মেসেজ পেয়ে আমি অবাক হয়েছি এবং খুশিও হয়েছি। নাদুরি তাকে বলে, তাহলে তো তোমারই আমাকে দেখা করতে ডাকা উচিত ছিল। সে আরো জানায় যে উসুর সার্জারির কথা শুনে তার খারাপ লেগেছে। উসু বলে সবকিছু হঠাৎ করেই হয়েছিল এবং সে খুব হতাশ ছিল, তাই কাউকে কিছু জানায়নি। নাদুরি বলে, তুমি এখন রিসার্চার নও, একজন টিচার হয়ে গেছো, তাতেও আমি তোমার জন্য খুশি। তাদের এই কথা বলার মাঝেই ইডেন স্যার সেখানে চলে আসে এবং ইউজুকে পড়াশোনা করতে দেখে অবাক হয়ে যান। ইডেন স্যার নাদুরিকে চিনে ফেলেন যে তিনি একজন নামকরা প্রফেসর এবং মডেল বিজয়ী। নাদুরি চলে যাওয়ার সময় উসুককে একটি প্রস্তাবের কথা ভেবে দেখতে বলে। ইউজু তাদের পেছন পেছন গিয়ে জানতে পারে যে তারা মিডল স্কুল থেকে বন্ধু। নাদুরি চলে যাওয়ার পর ইউজু উসুককে নাদুরির সৌন্দর্য নিয়ে নানান কথা বলতে থাকে। উসুক তাকে ভয় দেখায় যে যদি সে অঙ্কে 50 নাম্বার না পায় তবে সে ইউজুর নোবেল লেখার কথা তার বাবা মাকে জানিয়ে দেবে। এরপর একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইউজু যখন তার নোবেল লিখছিল তখন তার ছোট ভাই তাকে ধরে ফেলে। সেই থেকে তার ভাই তাকে ব্ল্যাকমেল করে আসছে এবং তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। বর্তমানে ইউজু উসুককে প্রশ্ন করে যে কেন সে টিচার হলো, কিন্তু উসুক কোনো উত্তর না দিয়ে চলে যায়। বাড়িতে উসুর রুমমেট দাজুং সন্দেহ করে যে নাদুরি হয়তো উসুককে পছন্দ করে। ইউজু মনে মনে নাদুরির উপর রেগেছিল। সে তার নোবেলের 7ম পর্বে নাদুরিকে একজন ভিলেন সেক্রেটারি হিসেবে কল্পনা করে লেখে। নোবেলের গল্পে দেখা যায় ইউসু তাকে নাদুরির হাত থেকে বাঁচায়। পরের দিন স্কুলে জিয়া অনেক দেরিতে আসে এবং তার শরীর থেকে অনেক মদের গন্ধ আসছিল। প্রিন্সিপাল ম্যাম তাকে স্কুল থেকে বের করে দিতে চান, কিন্তু উসুক তাকে বাঁচানোর চেষ্টা করে এবং জানায় যে মেয়েটি অনাথ এবং অনেক কষ্ট করে পড়াশোনা করছে। প্রিন্সিপাল ম্যাম প্রথমে রাজি না হলেও পরে উসুকের কথায় কিছুটা শান্ত হন। উসু জিয়াকে একটি সরি চেয়ে চিঠি লিখতে বলে। ক্যাফেটেরিয়াতে
ইউজু তার বান্ধবী গোয়ার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু গোয়া তাকে এড়িয়ে চলে। শেষে দেখা যায় নাদুরি উসুককে আমেরিকায় গিয়ে একটা রিসার্চ করার বড় সুযোগের প্রস্তাব দিয়েছে। উসু তার বান্ধবীর সাথে এই বিষয়ে আলোচনা করছিল। ইউজু আড়ি পেতে তাদের কথা শুনে ফেলে এবং জানতে পারে যে উসুক আমেরিকায় চলে যেতে পারে। এটা শুনে ইউজুর ভীষণ মন খারাপ হয়। এরপর সে উসুককে অনেক প্রশ্ন করে। সে জিজ্ঞেস করে, আপনি কেন যাচ্ছেন, কবে ফিরবেন, পড়াশোনা করতে যাচ্ছেন নাকি প্রফেসর হতে? সে আরো বলে যে তার অনেক ভয় হচ্ছে, হয়তো স্কুল শেষ পর্যন্ত সে আর স্যারদের দেখতে পাবে না। উসু কোনো উত্তর না দিয়ে তাকে বাড়ি ফিরে যেতে বলে। বাড়িতে গিয়ে ইউজু খুব চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে যে এই মেয়েটি কি সত্যি স্যারের গার্লফ্রেন্ড, যার জন্য স্যার আমেরিকা যাচ্ছেন? স্যার কি সত্যি চলে যাবেন? পরের দিন ক্লাসে উসু এসে জিয়ার কথা জিজ্ঞেস করে। ইউজুর বান্ধবীরা বলে যে জিয়া আজকেও আসেনি। ইউজুর জিয়ার হাতের সে আঘাতের চিহ্নের কথা মনে করে খুব চিন্তিত হয়ে পড়ে। ইউজু জিয়ার খোঁজে অনাথ আশ্রমে যায়। সেখানে মহিলা জানায় যে জিয়া একটি বার্গার শপে পার্ট টাইম জব করছে। ইউজু সেখানে যাওয়ার সময় দেখে যে উসু স্যারও সেখানে এসেছে। বার্গার শপে গিয়ে তারা জানতে পারে যে জিয়া 3 সপ্তাহ আগেই কাজ ছেড়ে দিয়েছে। এরপর তারা দুজন মিলে অনেক জায়গায় জিয়াকে খুঁজতে থাকে। অবশেষে ইউজু একটি রেস্টুরেন্টে জিয়াকে দেখতে পায়, যেখানে কিছু লোক তাকে টিপসের বিনিময়ে ড্রিঙ্কস করতে বাধ্য করছিল। ইউজু তাকে সেখান থেকে টেনে নিয়ে আসে এবং বলে যে সে এমন জায়গায় কাজ করতে পারে না। জিয়া রেগে গিয়ে বলে যে তার টাকার খুব প্রয়োজন। ঠিক সেই সময় দুজন গ্যাংস্টার সেখানে আসে। তারা জানায় যে জিয়া তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছে। তারা জিয়াকে আজে বাজে জায়গায় কাজ করার জন্য হুমকি দিতে থাকে। এমন সময় উসুক স্যার সেখানে প্রবেশ করেন এবং নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দেন। গ্যাংস্টাররা জিয়ার ঋণের বদলে 20 লক্ষ কোরিয়ান ওয়ান দাবি করে। উসুক তৎক্ষণাৎ স্ক্যান করে টাকা দিয়ে দেয় এবং প্রমাণ হিসেবে তাদের একটি ভিডিও রেকর্ড করে। সে তাদের সতর্ক করে দেয় যেন তারা আর কখনো জিয়ার আশেপাশে না আসে। জিয়া টাকা ফিরিয়ে দেওয়ার কথা বললে উসুক স্যার বলে, টাকা লাগবে না, শুধু প্রতিদিন স্কুলে এসো আর মন দিয়ে পড়াশোনা করো। পরের দিন জিয়া সময় মতো স্কুলে আসে। জেনি তার ট্রিপ থেকে ফিরে সবার জন্য উপহার ও কুকি নিয়ে আসে। জিয়া জেনিকে ধন্যবাদ দিলে জেনি অবাক হয়ে যায়। ক্লাস শেষে জেনি দেখতে পায় জিয়া সেই গ্যাংস্টারদের সাথে একটা দামি গাড়িতে করে কোথাও যাচ্ছে। সে ভুল বুঝে যে জিয়া অনেক বড় লোক। সে গ্রুপ চ্যাটে ছবি পাঠিয়ে দেয়। ইউজু ছবিগুলো দেখে দ্রুত উসুক স্যারকে জানায়। উসু স্যার গ্যাংস্টারদের আড্ডায় গিয়ে হাজির হন। সেখানে গ্যাংস্টাররা আরো 25 লক্ষ কোরিয়ান ওয়ান দাবি করে এবং উসুককে মারধর করে। ইউজো বাকি 3 জন শিক্ষককে নিয়ে সেখানে পৌঁছায়। উসুক স্যারকে রক্তাক্ত অবস্থায় দেখে তারা সবাই খুব রেগে যায় এবং গ্যাংস্টারদের উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়। কিজং গ্যাংস্টারদের লিডারকে জিজ্ঞেস করে যে সে কি তার বন্ধুর এই অবস্থা করেছে কিনা। লিডার তা স্বীকার করে এবং তার লোকজনদেরকে বাকিদের সাহায্য করতে পাঠায়। ডংজু তার বন্ধুদের সরে যেতে বলে এবং জানায় যে সে একাই সামলাবে। ডংজু গ্যাংস্টারদের সতর্ক করে যে ছোট বাচ্চাদের ধমকানো ঠিক নয়। এরপর শুরু হয় মারামারি। সহজ সরল চেহারার ডংজু সবাইকে অবাক করে দিয়ে অসাধারণ ফাইটিং স্কিল দেখায় এবং সব গ্যাংস্টারকে একাই হারিয়ে দেয়। গ্যাংস্টারদের লিডার যখন ছুরি নিয়ে আঘাত করতে আসে, ডংজু তাকেও কুপকাত করে। লিডার যখন জানতে চায় সে আসলে কে, ডংজু উত্তরে বলে যে সে একজন শিক্ষক। মারামারির সময় লিডার ডংজুর শার্ট টেনে ছিঁড়ে ফেললে তার পিঠে একটি ট্যাটু দেখা যায়। এটা দেখে সবাই অবাক হয়। আসলে ডংজু অতীতে একজন বড় ফাইটার এবং গ্যাংস্টার ছিল, যা সে গোপন রেখেছিল। ডংজু সব গ্যাংস্টারকে দিয়ে মেয়েদের কাছে ক্ষমা চায় এবং তাদের হুমকি দেয় যে এরপর কাউকে বিরক্ত করলে সে তাদের রেহাই দিবে না। এরপর দেখা যায় গোয়া তার বন্ধু জিয়ার জন্য খুব চিন্তিত ছিল। ইউজু ফিরে এলে গোয়া তাকে জড়িয়ে ধরে। তখন ইউজু স্বীকার করে যে সেই উসু স্যারকে মনে মনে পছন্দ করে। এর আগে তারা দুজন মিলে উসু স্যারের সমালোচনা করত বলে সেই কথাটি এতদিন লুকিয়ে রেখেছিল। গোয়া তাকে জানায় যে ইউজু যাকেই পছন্দ করুক না কেন সে তাকে সমর্থন করবে। অন্যদিকে উসুর বাড়িতে বন্ধুরা তার ক্ষত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয়। ডংজু কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সে আর মারামারিতে জড়াতে চায়নি। তারা তাদের স্কুল জীবনের কথা মনে করে। গিজং এবং দংজু স্কুল থেকেই বন্ধু ছিল। দংজু তখন খুব অভাবে ছিল এবং স্ট্রিট ফাইটার হিসেবে টাকা রোজগার করত। গিজংই তাকে পড়াশোনা করতে উৎসাহ করে একজন শিক্ষক হতে সাহায্য
সাহায্য করেছিল। ইউজু তার নোবেলের পরবর্তী পর্ব লিখতে বসে। ডংজুর এই লড়াইয়ের কাহিনী সেখানে যোগ করে এবং বেশ রোমাঞ্চিত অনুভব করে। পরের দিন স্কুলে জিয়াকে মন দিয়ে পড়াশোনা করতে দেখে সবাই অবাক হয়ে যায়। ওসু স্যার যখন ক্লাসে আসে তার ক্ষতবিক্ষত মুখ দেখে ছাত্রীরা খুব রেগে যায় এবং কারা তাকে মেরেছে তাদের শায়েস্তা করতে চায়। গোয়া ডংজুর অতীতের কথা জানার পর তাকে আরো বেশি শ্রদ্ধা করতে শুরু করে। সে ঠিক করে যে সেও মন দিয়ে পড়াশোনা করবে যাতে ভবিষ্যতে ডংজুর খেয়াল রাখতে পারে। গোয়া ইউজুকে পরামর্শ দেয় যে ওসু স্যার আমেরিকায় চলে যাওয়ার আগেই যেন সে তার মনের কথা জানিয়ে দেয়। ইউজু চেষ্টা করলেও বারবার লজ্জা পেয়ে পিছিয়ে আসে। ইউজু তাকে থামিয়ে মনের কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু সাহসের অভাবে আই লাইক ইউ বলার বদলে সে বলে ফেলে যে সে আর অতিরিক্ত ক্লাস করতে পারবে না। ওসু অবাক হয়ে কারণ জানতে চাইলে ইউজু জানায় হোমওয়ার্কের চাপে সে ক্লাসে ঠিকমতো মনোযোগ দিতে পারছে না। ওসু তাকে 10 মাস আগের একটি প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয় যা ইউজু বুঝতে পারে না। হাসু আড়াল থেকে তাদের এই কথাগুলো শুনছিল এবং সেই প্রতিশ্রুতির সম্পর্কে উৎসুক হয়ে পড়ে। পরের দৃশ্যে ইউজু তার বান্ধবী গোয়াকে সব জানায়। গোয়া তাকে পরামর্শ দেয় একটি চিঠিতে সব লিখে জানাতে। ইউজু তখন ঠিক করে সে তার উপন্যাসের মাধ্যমে ইউসুকে সব জানাবে। সে তার উপন্যাসে লিখে যে ডংজু উসুককে অনেক পছন্দ করে এবং শেষ পর্যন্ত উসুকে তাকে গ্রহণ করে। এই কাল্পনিক দৃশ্য লিখে ইউজু খুব হালকা অনুভব করে। পরের দিন সকালে ইউজু উসুককে জিজ্ঞেস করে সে উপন্যাসের নতুন পর্বটি পড়েছে কিনা। উসুক জানায় সে পড়েছে, কিন্তু তার এটি ভালো লাগেনি, কারণ হঠাৎ করে কোনো যুক্তি ছাড়াই ডংজুর প্রেমের প্রস্তাব তার কাছে অদ্ভুত মনে হয়েছে। এটা শুনে ইউজু খুব মন খারাপ করে। স্কুলে উসু ইউজুকে হোমওয়ার্ক না করার জন্য সবার সামনে বকা দেয় এবং শাস্তি হিসেবে দ্বিগুণ হোমওয়ার্ক দেয়। পরে ক্যাফেটেরিয়াতে ইউজুর বন্ধুরা উসুকের কঠোর ব্যবহারের নিন্দা করে, কিন্তু ইউজু তাকে সমর্থক করে কথা বলে। তার বন্ধুরা তখন সন্দেহ করে যে ইউজু হয়তো উসুক স্যারকে পছন্দ করে। এদিকে হাসু কয়েকজন ছাত্রীর কাছ থেকে জানতে পারে যে ইন্টারনেটে একটি উপন্যাস খুব জনপ্রিয় হয়েছে যার চরিত্রগুলো ঠিক তাদের স্কুলের শিক্ষকদের মতো। হাসু সেই উপন্যাসটি পড়ে এবং বুঝতে পারে উসু ক্লাসে যেসব কথা বলে সেগুলো হুবহু উপন্যাসে লেখা আছে। সে নিশ্চিত হয় যে এই উপন্যাসের লেখক আর কেউ নয় বরং ইউজু। ইউজু যখন উসুকে ফোনে কারোর সাথে হেসে কথা বলতে দেখে তখন তার ভীষণ হিংসে হয়। সে মনে করে উসুক হয়তো নাদুরির সাথে কথা বলছে। হতাশ হয়ে সে কান্নাকাটি করে এবং মনে করে সে উসুকের যোগ্য নয়। এদিকে উসুক তার বন্ধুদের সাথে ডিনার করার সময় দাজু তাকে নাদুরির কথা বলে খেপাতে থাকে। রাতে ইউজু তার উপন্যাসের কমেন্ট বক্সের একটি মন্তব্য দেখে ভয় পেয়ে যায়। সেখানে কেউ একজন জিজ্ঞেস করেছে যে লেখক কি মরিয়ন হাই স্কুলের ছাত্রী কিনা। সে আতঙ্কে উপন্যাসটি ডিলিট করার কথা ভাবে। পরের দিন ক্লাসে হাসু কৌশলে ইউজুকে জিজ্ঞেস করে সে কি লেখক কিনা, কিন্তু ইউজু তা অস্বীকার করে। এক্সট্রা ক্লাসের পর ইউজু উসুকের সাথে কথা বলতে চাইলেও হাসু বারবার বাধা দেয়। হাসু উসুককে একটি সফট ড্রিঙ্কস দেয়, কিন্তু উসুক সেই ড্রিঙ্কসটি না খেয়ে ইউজুকে দিয়ে দেয় এবং তাকে উৎসাহ দেয় লেখা চালিয়ে যাওয়ার জন্য। দূর থেকে এটি দেখে হাসু রেগে ফেটে পড়ে। হাসুর ইউজু এবং উসুক স্যারের ঘনিষ্ঠতা দেখে খুবই হিংসে হয়, কারণ সে উসুক স্যারকে পছন্দ করত। তাই পরের দিন হাসু রাগে উসুক স্যারকে ইউজুর আসল সত্যটা জানাতে যায়। হাসু উসুক স্যারকে বলে, স্যার আপনার সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। আপনি কি জানেন কেউ একজন আপনাকে নিয়ে একটি সমকামী উপন্যাস লিখেছে এবং সেটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। হাসু আরো জানায় যে এই উপন্যাসটি ইউজু লিখেছে। উসুক স্যার শান্তভাবে উত্তর দেয় যে তিনি এই ব্যাপারে আগে থেকে জানতেন। এটি শুনে হাসু ভীষণ অবাক হয়ে যায় এবং বলে যে আপনি সব জেনেও কেন চুপ করে আছেন। সে উসুক স্যারকে দোষারোপ করে বলে যে তিনি সবসময় ইউজুর পক্ষ নেন এবং তাকে বেশি গুরুত্ব দেয়, যদিও ক্লাসের টপার হাসু নিজে। উসু স্যার তাকে বোঝানোর চেষ্টা করে যে তার কাছে সব ছাত্রছাত্রী সমান, কিন্তু হাসু তার কথা না শুনে রেগে সেখান থেকে চলে যায়। তারপর হাসু বাথরুমে গিয়ে ইউজুর লেখা সেই উপন্যাসটি স্কুলের গ্রুপে পোস্ট করে দেয় যাতে ইউজু অপদস্থ হয়। ইউজু স্কুলে ঢোকার সময় ফোনে একের পর এক নোটিফিকেশন দেখে বুঝতে পারে যে তার লেখা উপন্যাসটি সবাই জেনে গেছে। ক্লাসরুমের সবাই ইউজুকে নিয়ে হাসাহাসি ও সমালোচনা শুরু করে। গোয়া এটি দেখে খুব বিচলিত হয়। এদিকে হাসু প্রিন্সিপাল ম্যামের কাছে গিয়ে নালিশ করে এবং তাকে উপন্যাসটি দেখায়। সে ম্যামকে উস্কে দিয়ে বলে
যে এই ধরনের উপন্যাসের কারণে স্কুল এবং শিক্ষকদের মান সম্মান নষ্ট হচ্ছে। প্রিন্সিপাল ম্যাম খুব রেগে যান এবং বিষয়টি দেখার আশ্বাস দেন। গোয়া ইউজুকে একপাশে ডেকে নিয়ে যায়। সে ইউজুর ওপর রাগ না করে তাকে সাহস দেয়। গোয়া বলে যে ইউজু কেন তাকে এই কথাটি আগে বলেনি। ইউজু কান্নাকাটি করে বলে যে সে লজ্জিত ছিল বলে কাউকে জানাতে পারিনি। গোয়া তাকে সম্পূর্ণ সাপোর্ট দেয়। এরপর ক্লাসে হাসুর বন্ধুরা ইউজুকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে। গোয়া আর সহ্য করতে না পেরে হাসুর এক বন্ধুর ওপর চওড়া হয়ে তার সাথে চুলাচুলি ও মারামারি শুরু করে দেয়। ঠিক তখনই উসুক স্যার ক্লাসে ঢোকেন এবং মারামারি থামান। তিনি ইউজুকে তার সাথে আসার কথা বলেন। উসুক স্যার ইউজুকে আলাদাভাবে বলে যে প্রিন্সিপাল ম্যাম সব জেনে গেছেন এবং তাকে কমিটি ফেস করতে হবে। ইউজু স্যারকে অনুরোধ করে যেন তিনি এই ঝামেলায় না জড়ান, কিন্তু উসুক স্যার তাকে সাহস দিয়ে বলেন যে মানুষ ভুল করেই শেখে। এই পরিস্থিতি দেখে ভয় না পেয়ে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। অবশেষে প্রিন্সিপাল ম্যাম ইউজু এবং উসুক স্যারকে তার অফিসে ডাকেন। ম্যাম ইউজুকে খুব বকাঝকা করেন এবং বলেন যে সে শিক্ষকদের নিয়ে রসিকতা করেছে। তিনি ইউজুকে তখনই উপন্যাসটি ডিলিট করার নির্দেশ দেন এবং তার বাবা মাকে স্কুলে ডাকতে বলেন। অবশেষে প্রিন্সিপাল ম্যাম ঘোষণা করেন যে ইউজুকে স্কুল থেকে বহিষ্কার করা হবে। এটা শুনে ইউজু এবং উসুক স্যার দুজনে স্তব্ধ হয়ে যান। পরের সিনে দেখা যায় দোংজু, গিজং এবং দাজুং ইউজুর লেখা উপন্যাসটি পড়ে বেশ অবাক হয়েছে। দাজুং তো মাথা ধরে বসে পড়ে। গিজং অবাক হয় দাজুং এত তাড়াতাড়ি সব পড়ে ফেললো। দাজুং তখন উপন্যাসের গল্পটি সংক্ষেপে বলে। এতে বলা হয়েছে কিভাবে গিজং দাজুংকে এবং ডোংজুকে পাগলের মতো ভালোবাসে এবং এই নিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। দাজুং এটাকে একটি আজে বাজে মস্তিষ্কের কল্পনা বলে উড়িয়ে দেয়। দাজুং মানহানির মামলা করার কথা বলে। ডোংজুও একমত হয় যে ইউজু তাদের অনুমতি ছাড়াই অনেক ব্যক্তিগত কথা লিখেছে যা তাদের ইমেজের ক্ষতি করতে পারে। তবে দোংজু ইউজুর পক্ষ নিয়ে বলে যে ও ছোট বাচ্চা আর এই বয়সে বাচ্চারা এমন ভুল করেই থাকে। দোংজু পাল্টা যুক্তি দেয় যে সবকিছুকে দুষ্টমি বলে এড়িয়ে যাওয়া যায় না, কারণ তাদের ব্যক্তিগত কথাবার্তা অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। এরপর উসুক এসে জানায় যে প্রিন্সিপাল ম্যাম একটি কমিটি বসাতে চলেছেন এবং তাদের 3 জনকে সেখানে ডাকা হয়েছে। দাজু এতে আরো রেগে যায়, কারণ তাকে উপন্যাসের কেবল একটি সাপোর্টিং রোল হিসেবে দেখানো হয়েছে। এদিকে স্কুলের করিডোরে ইউজুকে মন খারাপ করে হাঁটতে দেখে জিয়া তাকে সান্ত্বনা দেয়। সে বলে যে মেয়েরা অনেক কথা বাড়ায় ঠিকই, কিন্তু কিছুদিন পর সব ভুলে যায়। সে ইউজুকে এসব নিয়ে বেশি না ভাবার পরামর্শ দেয়। বাড়ি যাওয়ার পথে ইউজু কাঁদছিল। হঠাৎ তার বাবা তাকে দেখে ফেলেন এবং মন খারাপের কারণ জানতে চান। বাবা তাকে জীবনের পাঠ দিয়ে বলেন যে জীবনে বাধা আসবেই, কিন্তু আমাদের লড়াই করা শিখতে হবে। বাবা তার নিজের জীবনের কথা বলে ইউজুকে অনুপ্রেরিত করেন এবং জানান যে তিনি সবসময় তার পাশে আছেন। ইউজু তখন তার বাবাকে সব কথা খুলে বলার সিদ্ধান্ত নেয়। বাড়িতে ইউজু তার বাবা মার কাছে স্বীকার করে যে সে ক্লাস 8 থেকে লুকিয়ে উপন্যাস লেখে। তার সম্প্রতি উপন্যাসটি কয়েক লাখ ভিউ এবং লাইক করেছে এবং একটি বড় পাবলিশ কোম্পানি থেকে সে অফারও পেয়েছে। কিন্তু সমস্যা হলো সে তার শিক্ষকদের চরিত্র হিসেবে ব্যবহার করেছে এবং অনুমতি ছাড়াই অনেক কিছু লিখেছে। এ কারণে স্কুলে কমিটি বসানো হয়েছে এবং তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। পরের সিনে ইউজুক তার পাঠকদের জন্য একটি শেষ পোস্ট লেখে। সে নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চায় এবং স্বীকার করে যে অনেক জীবন থেকে গল্প চুরি করা তার ভুল ছিল। সে জানায় যে একজন লেখকের নিজস্ব প্রতিভা থাকা উচিত, যা তার ছিল না। অবশেষে ইউজু তার জনপ্রিয় উপন্যাসটি ডিলিট করে দেয় এবং ভীষণ কাঁদতে থাকে। তার মনে হচ্ছিল যেন তার সবকিছু শেষ হয়ে গেছে। পরের সিনে ইউজু তার পরিবারের সাথে সকালে নাস্তা করছে। পরিবেশ বেশ থমথমে, কারণ ইউজুর বাবা মা তার লেখা একটি সাহসিক রোমান্টিক উপন্যাস পড়ে ফেলেছেন। তার মা তাকে স্কুলের ডিসিপ্লিনারি কমিটির মিটিং নিয়ে শাসন করেন, আর তার ভাই তাকে মজা করে বলে যে সে এখন বেশ বিখ্যাত হয়ে গেছে। অন্যদিকে উসুক এবং তার বন্ধুরাও এই বিষয়টি নিয়ে আলোচনা করছিল। উসুর বন্ধুরা মনে করে যে ইউজুর ভুলের জন্য তাকে শাস্তি পাওয়া উচিত। এরপর স্কুল মিটিং শুরু হয়। প্রিন্সিপাল ইউজুর উপন্যাসটিকে প্রচন্ড অশ্লীল এবং আপত্তিকর বলে অভিহিত করেন। ইউজুর মা সবার কাছে ক্ষমা চান, কিন্তু পাশাপাশি নিজের মেয়ের স্বপ্নের পক্ষেও কথা বলেন। এক শিক্ষক ইউজুকে স্কুল থেকে বের করে দেওয়ার দাবি তুললে উসু অবাক করা এক পদক্ষেপ নেয়। সে জানায় যে সে আগে থেকে এই উপন্যাসের ব্যাপারে জানতো এবং সে নিজেই ইউজুকে লিখতে উৎসাহিত করেছে।
উসুক কমিটির সামনে ইউজুর লেখক হওয়ার স্বপ্নের গুরুত্ব তুলে ধরে এবং তার হয়ে ক্ষমা চায়। ইউজু আবেগপ্রবণ হয়ে পড়ে এবং জানায় যে সে ভুল করেছে, কিন্তু সে লেখা ছাড়বে না। সে তার বিতর্কিত উপন্যাসটি ডিলিট করে দিয়েছে এবং এখন থেকে নিজের মৌলিক আইডিয়া নিয়ে লিখবে বলে জানায়। প্রিন্সিপাল 4 দিন সময় নেন চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য। এই সময় ইউজুর বন্ধুরা তাকে সাপোর্ট করে। তারা জানায় ইউজুর উপন্যাসটি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল ছড়িয়েছে এবং প্রায় 1.5 লক্ষ মানুষ এটি নিয়ে কমেন্ট করেছে। স্কুলের সম্মান বাড়বে এই ভেবে প্রিন্সিপাল কিছুটা নরম হন এবং শেষ পর্যন্ত ইউজুকে স্কুল থেকে বের না করে 5 দিনের সাসপেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেন। ইউজু এতে খুব খুশি হয়। এরপর উসুক ক্লাসে গিয়ে সবার কাছে ক্ষমা চায়, কারণ একজন শিক্ষক হিসেবে তার সবার প্রতি সমান আচরণ করা উচিত ছিল। রাতে ইউজু উসুর সাথে দেখা করতে যায় এবং তাকে ধন্যবাদ জানায়। সে উসুকে জিজ্ঞেস করে সে কেন তার জন্য এত কিছু করলো। উসুক উত্তর দেয় যে ইউজু তার ছাত্রী, তাই সে তার পাশে দাঁড়িয়েছে। কিন্তু উসু মনে মনে অন্য কথা ছিল। সে ইউজুকে গত 10 বছর ধরে চেনে, যা ইউজু জানতো না। সাসপেন্সের 5 দিন ইউজু বাড়িতে কাটায় এবং 5 দিন পর যখন সে স্কুলে ফিরে আসে, তার বন্ধুরা তাকে আইসক্রিম ও চকলেট দিয়ে অভ্যর্থনা জানায়। এরপর হাসু ইউজুকে বলে যে আমি তোমাকে উসুক স্যারের সাথে দেখে হিংসে করতাম। আমার মনে হতো তুমি সামনে থেকে সরে গেলে স্যার আমার দিকে মনোযোগ দেবেন, কিন্তু এমন কিছুই হয়নি। বরং আমি তোমাদের দুজনকে কষ্ট দিয়েছি, তাই আমার খুব খারাপ লাগছে এবং আমি তোমাকে সরি বলতে চাই। ইউজু বলে তোমার কারণেই আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং সেটা ঠিকও করেছি। এখন সব ঠিক আছে। হাসু তখন খুশি হয়ে যায়, কারণ তারা এখন বন্ধু হয়ে গেছে। এরপর হাসু বলে চলো এবার যাই, আজ মিস নাদুরির স্পিচ আছে। এরপর যখন দুজনে ভেতরে ঢোকে তখন ইউজুকে রিমোট আনার জন্য উপরে যেতে হয়। সেখানে সে নাদুরিকে স্পিচ মুখস্থ করতে দেখে। ইউজু তাকে হ্যালো বললে নাদুরি খুব খুশি হয় এবং বলে যে তুমি তো সেই কফি শপের মেয়েটা, তাই না? পরিচিত কাউকে দেখে ভালো লাগলো। নাদুরি বলে সে খুব নার্ভাস, কারণ আজকালকার বাচ্চারা খুব চালাক হয়, কোনো ভুল হলেই সবাই মজা করবে। ইউজু তাকে সান্ত্বনা দিয়ে বলে যেমন কিছুই হবে না, আমরা শুধু তখনই রাগ করি যখন কেউ আমাদের লাঞ্চ বক্স চুরি করে। নাদুরি হাসতে থাকে এবং হালকা বোধ করে। এমন সময় উসুক সেখানে আসে এবং ইউজুকে রিমোট দেয়। পরের দৃশ্যে দেখা যায় নাদুরি সব স্টুডেন্টদের সামনে খুব সুন্দর স্পিচ দিচ্ছে এবং উসুক স্যারের কথাও বলে যে সে কতটা ইন্টেলিজেন্ট ছিল। সবাই অবাক হয়ে যায়, কারণ উসুক স্যারের সম্পর্কে এসব কথা কেউ জানতো না। ইউজু খুব মুগ্ধ হয়ে নাদুরিকে দেখতে থাকে। এরপর সবাই নাদুরির সাথে ছবি তোলে। হাসু এবং ইউজু উসুক স্যারকে দিয়ে নাদুরির সাথে ছবি তোলায়। এরপর নাদুরি চলে যাওয়ার সময় উসুককে বলে তুমি কি আমার সাথে আমেরিকা গিয়ে রিসার্চ করতে চাও না, নাকি এখানে একা থেকে আমার সাথে কম্পিটিশন করতে চাও? উসুক হেসে বলে তুমি বেশি ভাবছো। এরপর নাদুরি চলে যায়। উসুক আমেরিকা যাওয়ার অফার ফিরিয়ে দিয়ে এখানেই রিসার্চ করার সিদ্ধান্ত নেয়। এরপর এক্সট্রা ক্লাসে উসুক সবার পরীক্ষা নিচ্ছিল। ইউজু অনেক ভেবেচিন্তে পেপারে কিছু একটা লিখে। সবাই যখন চলে যায় ইউজু তার পেপারটা স্যারের হাতে দেয়। উসু দেখে যে ইউজু পেপারে কিছু লেখেনি। সে গম্ভীর ভাবে ইউজুকে দেখলে ইউজু পেপারটা উল্টে দেয়, যেখানে ইউজু ম্যাথ স্টাইলে নিজের মনের কথা লিখেছে। সে লিখেছে যে সে উসুক স্যারকে পছন্দ করে। সে রোম্যান্স, চশমা, কবুতর এসব দিয়ে একটি ইকুয়েশন লিখে জিজ্ঞেস করে এর অ্যাবসোলুট ভ্যালু কি। উসুক যখন কিছু না বলে স্পেলিং ঠিক করে পেপারটি ফিরিয়ে দেয়, ইউজু বিরক্ত হয়ে বলে আমি এত কষ্ট করে আপনাকে আমার ফিলিংস জানালাম আর আপনি স্পেলিং ঠিক করছেন। উসুক বলে আমি তো এসব বুঝিনি। তখন ইউজু সাহস করে বলে আমার রোম্যান্সের অ্যাবসোলুট ভ্যালু হলেন আপনি, কারণ আপনি আমার জন্য সবসময় স্পেশাল। উসুক অবাক হয়ে ইউজুকে দেখতে থাকে। এরপর ইউজু বাড়িতে নিজের ড্রেস পছন্দ করতে থাকে। সে গোয়াকে ভিডিও কলে উসুক স্যারের রিয়াকশনের কথা জানায়। উসুক তাকে জিজ্ঞেস করেছিল যে স্যাটারডেতে তার কি প্ল্যান আছে। ইউজু খুব খুশি যে তারা ডেটে যাবে। দিন গুনতে গুনতে অবশেষে শনিবার আসে। রেস্টুরেন্টে গিয়ে ইউজু জানতে পারে তার নামে কোনো রেজিস্ট্রেশন নেই। এমন সময় সেখানে হাসুও চলে আসে। দুজনে বুঝতে পারে উসুক স্যার হয়তো তাদের দুজনের বন্ধুত্বের জন্য এখানে ডেকেছে। তারা মন খারাপ করে বসে থাকে, কিন্তু উসুক স্যার যখন ঢোকেন দেখা যায় তিনি পুরো একটা ক্লাস অর্থাৎ 10 জন স্টুডেন্টকে পার্টি দেওয়ার জন্য নিয়ে এসেছেন। ইউজু আর হাসুর সব স্বপ্ন ভেঙে যায়। পরের দিন সকালে উসুক ঘুম থেকে উঠে দেখে সে চশমা পরে থাকলেও কিছু দেখতে পাচ্ছে না।
সে ভয় পেয়ে দংজুকে ডাকে এবং হাসপাতালে নিয়ে যেতে বলে। ডক্টর জানায় যে 10 বছর আগে উসুক স্যারের চোখে যে অপারেশন হয়েছিল এবার তার চেয়েও বড় অপারেশন করতে হবে, কারণ তার চোখের অবস্থা খুব খারাপ। দংজু, জিয়ং আর দাজুং সবাই উসুকের জন্য খুব চিন্তা করতে থাকে। দাজু কাঁদতে কাঁদতে বলে যে ও কেন টিচার হতে গেল, যে রাত জেগে পড়াশোনা করে চোখের এই অবস্থা করলো। উসুক বাইরে আসলে তারা ডক্টরের কথা জানতে চায়। উসুক বলে যে অপারেশনের পর ঠিক হওয়ার চান্স 50-50। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। 2 দিন পর দংজু ক্লাসে এসে জানায় যে উসুক স্যারের চোখের সমস্যার জন্য সে আজ ক্লাসে নেই। ইউজু সব শুনে খুব চিন্তিত হয়ে দংজুর কাছে যায় এবং উসুক স্যারের প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে চায়। দংজু প্রথমে বলতে না চাইলেও ইউজুকে কাঁদতে দেখে সব সত্যি বলে দেয়। উসুক স্যারের বিপদের কথা শুনে ইউজু একদম ভেঙে পড়ে। এরপর ইউজু ছুটে হাসপাতালে চলে আসে। অপারেশন সফল হওয়ার পর উসুক ইউজুকে দেখে চিনতে পারে এবং তাদের 10 বছর আগের একটি প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দেয়। তখন একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় 10 বছর আগে হসপিটালে উসুক ছোট ইউজুকে অঙ্কের কিছু টিপস শিখিয়েছিল। ইউজু তখন উসুককে কথা দিয়েছিল যে বড় হয়ে সে অঙ্কে 100 পাবে। বর্তমানে উসুক ইউজুকে বলে যে সে তার নাম দেখেই চিনে ফেলেছিল, কিন্তু ইউজু অঙ্কে মাত্র 4 পাওয়ায় সে অবাক হয়েছে। ইউজু পরে তার বাবা মাকে জিজ্ঞেস করে সে কি ছোটবেলায় হাসপাতালে গিয়েছিল, কিন্তু তার বাবা মা তা অস্বীকার করায় ইউজু কিছুটা দ্বিধায় পড়ে যায়। কিছুদিন পর উসুক টিভিতে একটি ইন্টারভিউ দেয়। সেখানে সে জানায় যে সে সবকিছু ছেড়ে কেন শিক্ষকতা বেছে নিয়েছে। সে সেই ছোট মেয়েটির কথা বলে যার হাসি মুখ দেখে সে শিক্ষক হওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। ইউজু ঘরে বসে টিভিতে এই ইন্টারভিউ দেখে খুব খুশি ও আবেগপ্রবণ হয়ে পড়ে। স্কুলের শেষ দিনে উসুক ছাত্রীদের উৎসাহ করে এবং বিদায় জানায়। জেনি থাইল্যান্ডে ফিরে যাওয়ার সময় সব বন্ধুরা মিলে তাকে বিদায় দেয়। তারা তাদের কাটানো সুন্দর সব স্মৃতি মনে করে। এরপর ইউজুর লেখা নোভেলটি বাজারে আসে এবং সেটি সুপারহিট হয়। ইউজু একজন সফল লেখক হয়ে ওঠে। ইউজুর নোভেলের গল্পের শেষের দৃশ্যে সে 4 বন্ধুর মজার খুনসুটি দেখা যায়। এদিকে ইউজুর বাবা একটি পুরনো ছবি খুঁজে পান, যা থেকে প্রমাণিত হয় যে 10 বছর আগে ইউজু সত্যি হাসপাতালে গিয়েছিল যখন তার বাবার পেটের সমস্যা হয়েছিল। অর্থাৎ উসুর কথাই ঠিক ছিল। শেষ ছুটিতে উসু যখন গবেষণার কাজে আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন ইউজু তার সাথে দেখা করতে আসে। সে উসুর জন্য ফার্স্ট এড কিট নিয়ে আসে এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেয়। ঠিক সেই সময় প্রথম তুষারপাত শুরু হয়। কোরিয়ান সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে প্রথম তুষারপাত যদি প্রিয় মানুষের সাথে দেখা যায় তবে তাদের সম্পর্ক চিরস্থায়ী হয়। এই রোমান্টিক মুহূর্তের মাধ্যমে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো আপনাদের কাছে এই ড্রামাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।